বন্যা পরিস্থিতি নিয়ে আরও খবর জানাতে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান এবং নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, চট্টগ্রামে জলাবদ্ধতার অবস্থা এখন কেমন সেটা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সামাদ। গতকালকে থেকে কিন্তু চট্টগ্রামে জলাবদ্ধতা না থাকলেও ভারী বর্ষণের কারণে আজকে সকাল থেকে পুনরায় চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কিন্তু চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টের যে নিচু এলাকাগুলো আছে সেখানে এখনও পর্যন্ত জলাবদ্ধতা আছে, যার কারণে নগরবাসী ভীষণ কষ্টে তাদের দিন পার করছেন এবং তাদের কর্ম জীবনে বা অফিস আদালত ব্যবসা বাণিজ্য যেতে নগরবাসী বেশ বেগ পেতে হচ্ছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু জলাবদ্ধতা এলাকায় যেখানে বন্যা কবলিত হয়েছে সেখানে কিন্তু ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং একই সাথে চট্টগ্রাম মহানগরীর যে এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু ইতিমধ্যে পানি নেমে যাওয়ার জন্য দ্রুত যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায় সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে আমরা সিডিএর সাথে কথা বলেছি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি। তারা বলছেন যাতে জলাবদ্ধতা নিরসনের জন্য যা যা করণীয় দরকার তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন এবং এই ক্ষেত্রে আসলে বর্তমান পরিস্থিতিতে যেহেতু বৃষ্টি ভারী বর্ষণের কারণে এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, সেই জন্য এই পরিস্থিতির ধৈর্য ধরে মোকাবেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি আসলে এই জলাবদ্ধতার কারণে এবং ভারী বর্ষণের যেই বন্যা সৃষ্টি হয়েছে এর কারণে কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে নগরবাসী এবং একই সাথে আমরা হসপিটালগুলোতে খবর নিয়েছি, সেখানেও বলছেন আসলে পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনেকেই পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন বলে। তবে স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন আসলে এমন পরিস্থিতি মোকাবেলার জন্য তাদের প্রস্তুতি রয়েছে এবং এরকম যদি পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা বিভিন্ন পয়েন্টগুলো ঘুরে দেখেছি, সেখানে কিন্তু সকাল থেকে গতকালকে জলাবদ্ধতা ছিল না চট্টগ্রাম মহানগরীতে। তবে আজকে গত রাতে ভারী বর্ষণের কারণে আজকে সকাল থেকে কিন্তু বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে অনেক এলাকা থেকে পানি নেমে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কিছু কিছু নিচু এলাকায় এখনও পর্যন্ত জলাবদ্ধতা রয়েছে এবং যার কারণে আসলে নগরবাসী তাদের গন্তব্যে পৌঁছাতে বেশ বেগ পেতে হচ্ছে। বিশেষ করে নারী এবং শিশুরা যারা বিভিন্ন কাজে প্রয়োজনে বাসা থেকে বের হতে হচ্ছে, তারা কিন্তু সীমাহীন কষ্টে তাদেরকে গন্তব্যে যেতে হচ্ছে। এবং আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি, ব্যবসায়ীরা যেটি বলেছেন আসলে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে তাদের বিভিন্ন মালামাল নষ্ট হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত তারা বলছেন তারা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই জলাবদ্ধতায় ভারী বর্ষণের কারণে। চট্টগ্রাম মহানগরীর যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো আসলে নিচু এলাকায় আছে তারা কিন্তু পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখন আমরা যাব রাঙ্গামাটিতে আছেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। আপনি জানাবেন রাঙ্গামাটির সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আকরাম। আপনি যেমনটি বলছিলেন রাঙামাটিতে একই অবস্থা। রাঙামাটির প্রায় 4টি উপজেলায় প্লাবিত হয়েছে, প্রায় 1.5 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এখনো। যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি এবং মাঝারি ধরনের বৃষ্টি এখনো অব্যাহত আছে, যার কারণে উজান থেকে পাহাড়ি ঢল নামছে এবং এই পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির পাহাড়ি অঞ্চলে যে নিম্ন অঞ্চল আছে সেগুলি কিন্তু প্লাবিত হচ্ছে, নতুন নতুন জায়গায় প্লাবিত হচ্ছে, এমনটা তথ্য আমরা পেয়েছি। বিশেষ করে রাঙামাটির সীমান্তবর্তী এলাকা বাগাইছড়ি উপজেলা এবং বিলাইছড়ি উপজেলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু রাঙামাটির সবচেয়ে দুর্গম উপজেলা, সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছাতে কষ্টসাধ্য ব্যাপার বলছেন স্থানীয় প্রশাসন। রাঙামাটির বিলাইছড়ির ফারুয়া উপজেলায় আজকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ত্রাণ কর্মকর্তা পরিদর্শন করেছেন এবং তারা সেখানকার অবস্থা পর্যবেক্ষণ করেছেন। সেখানকার যে প্রায় 11,000 মানুষ পানিবন্দী আছে এমনটা তথ্য আমাদেরকে জানিয়েছেন। তাদেরকে কিন্তু খাদ্য শস্য বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে 10 কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। একই সাথে যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছেন তাদেরকেও 3 বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমরা তাদের সাথে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে যেটা জেনেছি, আশ্রয় কেন্দ্রে
শুধুমাত্র খাবার দিলে হবে না, সেখানে হচ্ছে পর্যাপ্ত যে চিকিৎসা ব্যবস্থা সেটার ঘাটতি রয়েছে। এখনো পর্যন্ত কোনো মেডিকেল টিম ফারুয়া উপজেলায় পৌঁছায়নি, এমনটা অভিযোগ তাদের আছে, যার কারণে পানিবাহিত রোগে তারা বেশি আক্রান্ত হচ্ছে। বিশেষ করে নারীরা স্যানিটাইজেশনের যে অভাব সেটি নিয়ে ভুগছে। রাঙামাটির বাগাইছড়ি এবং বিলাইছড়ি, লংগদু এবং বরকল উপজেলায় যেটা আমরা দেখেছি, সেখানে হচ্ছে সবচেয়ে বেশি খাবারের চেয়ে কাপড়ের সংকটও রয়েছে। কারণ যারা পানিবন্দী আছে তারা ঘর থেকে কিছুই বের করতে পারেনি, অনেকে এক কাপড়ে ঘর থেকে বের হয়ে এসেছেন। খাবারের পাশাপাশি যদি কাপড় এবং অন্যান্য সামগ্রীও তাদেরকে দেওয়া হয়, তারা বন্যা কবলিতরা উপকৃত হবে, এমনটা জানিয়েছেন। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমার সাথে বান্দরবান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী সম্রাট। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সম্রাট, আপনি জানাবেন আপনার এলাকায় বন্যা কবলিত যে মানুষ আছে তারা কি অবস্থায় আছে, তারা কি ত্রাণ সামগ্রী পাচ্ছেন, কি কি সমস্যা হচ্ছে তাদের? সম্রাট। আপনাকে ধন্যবাদ। আপনি রাঙ্গামাটির পরিস্থিতি যেভাবে জানাচ্ছিলেন, আসলে আমরা আজকে সকাল থেকে বান্দরবানের প্রত্যন্ত অঞ্চল ঘুরেছি এবং অনেক আশ্রয় কেন্দ্রে আমরা ঘুরেছি। আশ্রয় কেন্দ্রে ঘুরে আমরা বন্যার্তদের সাথে কথা বলেছি। এই মুহূর্তে তাদের যেটা দরকার শুকনো খাবার, এবং শুকনো খাবার এই জন্য যে তাদের শিশু খাদ্য প্রয়োজন, শুকনো খাবার প্রয়োজন, এবং পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে খাদ্য এবং খিচুড়ি রান্না করে সরবরাহ করলেও, এবং তাদের যে ছোট ছোট বাচ্চা আছে যাদেরকে জেলা প্রশাসন থেকে তাদেরকে শিশু খাদ্য সরবরাহ করার কথা ছিল, এখনো পর্যন্ত কোনো শিশুকে কোনো খাদ্য সরবরাহ করা হয়নি, এবং তাদেরকে রান্না করা খাবার সরবরাহ করা হলেও তাদেরকে কোনো শুকনো খাবার সরবরাহ করা হয়নি। আমরা আরো যেটা জানতে পেরেছি এবং বিভিন্ন মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতেছে, যে এখনো পর্যন্ত যে 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্ধ হয়ে আছে, তাদের প্রধান প্রয়োজন হচ্ছে শুকনো খাবার। তারা শুকনো খাবারের স্বল্পতায় ভুগছে, তারা অনেক, তাদের কাছে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। আমরা এই বিষয়ে তারা আমাদের সহযোগিতা চেয়েছিলেন। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসন সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে তারা তাদের যে চাহিদা মতো শুকনো খাবার এবং খাবার সরবরাহ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনাকে আরো জানাতে চাই যে বান্দরবানে এখনো পর্যন্ত বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ এই মুহূর্তে বিচ্ছিন্ন রয়েছে, কেননা এই যে রাঙ্গামাটির সাথে এই মুহূর্তে বান্দরবানের সড়ক বিচ্ছিন্ন রয়েছে। রাঙ্গামাটির অর্ধেক পথে যে ব্রিজ ধসে গেছে, ধসে পড়ার কারণে তাদের গতকাল থেকে এই বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, এবং বান্দরবানের যে ছোট ছোট রাস্তাগুলো বন্ধ তলিয়ে যাওয়ায়, এবং সারা দেশের সাথে বান্দরবান সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এই ছিল বান্দরবানের সর্বশেষ তথ্য। এখন যাচ্ছি নোয়াখালী থেকে জানাবেন আমাদের সহকর্মী সোহাগ, আপনি জানাবেন যে নোয়াখালী বন্যার কি পরিস্থিতি। আপনি যেমনটা বান্দরবান থেকে জানিয়েছেন, আমি আছি নোয়াখালীতে। আপনি জানেন যে গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নোয়াখালীতে। বিশেষ করে নোয়াখালী পৌরসভা সহ হাতিয়া নোয়াখালীর একটি বিচ্ছিন্ন এলাকা। ওই হাতিয়া এলাকাতে কিছু নিচু এলাকায় যে পানি উঠেছে এবং মানুষের দুর্ভোগের কিন্তু শেষ নাই। কিন্তু আমি আছি এখন যেখানে নাকি নোয়াখালী পৌরসভা, নোয়াখালী পৌরসভায় আপনাকে জানিয়ে রাখি যে সামান্য বৃষ্টিতে নোয়াখালী পৌরসভায় বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গেছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে মানুষের এবং যানবাহন চলাচল এবং রিক্সা, সাইকেল, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন চলাচল খুবই দুর্ভোগ পাচ্ছে, নাগরিকের ভোগান্তি খুবই চরমে। আমি আপনাকে যদি একটু বলে রাখি যে নোয়াখালী পৌরসভা আসলে দীর্ঘদিন থেকে নোয়াখালী পৌরসভা দখল এবং দূষণের কারণে আসলে মূলত এই সমস্যার সৃষ্টি হয়েছে। নোয়াখালী পৌরসভা দখল দূষণের কারণে আসলে পানি সমস্যার সৃষ্টি হচ্ছে। সামান্য বৃষ্টিতে নোয়াখালী পৌরসভা বিভিন্ন সড়কে পানি উঠে যায় এবং দখল দূষণের কারণে আসলে পানিগুলোর নামার কোনো ব্যবস্থা নাই। অন্যদিকে ড্রেনেজগুলোর অব্যবস্থার কারণে আসলে এ বিষয়ে এই সমস্যার সৃষ্টি হয়েছে। আপনাকে আমি যদি আরেকটু বলি যে আমি এই বিষয়ে আমি কথা বলছি নোয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে পৌরসভা প্রশাসনের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং পানি এগুলা মুক্ত করার জন্য এবং দখল মুক্ত করার জন্য আমরা চেষ্টা করছি। আসলে সব মিলে নোয়াখালী পৌরসভায় সামান্য বৃষ্টিতে নোয়াখালী পৌরসভায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবশেষ। আমি ফিরছি স্টুডিওতে। সামাদ, আকরাম, মুমুর, সম্রাট এবং সোহাগ, আপনাদেরকে ধন্যবাদ।